আগেটা ঠিক ছিল তো? হেডলাইন দাও, জেনারেল অর্গানিক কেমিস্ট্রি। জিওসি। প্রথমে দেখ বাবু, নেম দ্য টাইপ অফ অর্গানিক রিয়াকশন ইনভলভড ইন দ্য ফলোইং রিয়াকশন। কোয়েশ্চেনটা নিয়ে নাও। নেম the type of organic reaction involved in the following reaction. না, ইথাইল আয়োডাইডকে আমরা পটাশিয়াম হাইড্রোক্সাইড দিয়ে ট্রিট করছি অ্যাকোয়াস মিডিয়ামে, তাহলে আমরা ইথানল আর পটাশিয়াম আয়োডাইড পাচ্ছি, বুঝলে? তো আমাকে বলো, আমি তো একদম বছরের শেষে তোমাকে এই জিনিসগুলো রিভিশন করাচ্ছি, তোমাকে তো এগুলো আমি পড়িয়েছি। এটা বলো, এই রিয়াকশনটার নাম কি? হ্যাঁ, এই রিয়াকশনটার নাম সাবস্টিটিউশন। এ তো ক্লাস 10-এর ছেলেমেয়েরা বলবে। রিয়াকশনটার নাম কি? রিয়াকশনটার নাম নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন। কি বলি? নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন। নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন। আমরা বিভিন্ন স্কুলে যখন প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন যখন আমরা দেখি, আমি অনেক স্কুলে দেখেছি এরকমভাবে দেয়, ইকুয়েশনটাই দিল, তোমরা নিশ্চয়ই জানো এটা SN2 মেকানিজম দিয়ে বলবে যে রাইট দ্য মেকানিজম অফ SN1 অর SN2, দুটোর মধ্যে যে কোনো একটা দেয়। তো এই যে মেকানিজমটা আমরা আজকে পড়বো, যেটা আমাদের বোর্ডে আছে, এটা হচ্ছে SN2 মেকানিজম। যদিও আমার এখানে এই কথাটা বলার কোনো দরকার ছিল না, কিন্তু বলছি এই কারণেই, যদি প্রশ্নটা মেকানিজম থেকে দেয় তখন কি করব। তো দেখে নাও, আমার সেন্ট্রাল কার্বনকে আমি ড্র করছি, এখানে মিথাইল লিখব, এটা আয়োডিন, এটা বিলো দ্য প্লেন H, অ্যাবভ দ্য প্লেন H। তুমি দেখো সেন্ট্রাল কার্বনটা কটা কার্বনের সঙ্গে কানেক্টেড? একটা। তো একটা কার্বনের সঙ্গে কানেক্টেড হলে ওটাকে আমরা কি বলি? 1 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড। তো 1 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড মানে কি? এই মলিকিউলসটা হলো লিস্ট ক্রাউডেড, তাই তো? তাহলে আয়োডিন ডাইরেক্টলি কানেক্টেড কার্বন, একটা কার্বনের সঙ্গে কানেক্টেড, তার মানে এটাকে আমরা বলবো লিস্ট ক্রাউডেড। এখন এই মলিকিউলসটাকে যখন আমরা পটাশিয়াম হাইড্রোক্সাইড দিয়ে ট্রিট করব, তো পটাশিয়াম হাইড্রোক্সাইড থেকে আমরা কি পাই? K প্লাস OH মাইনাস। কেউ একজন আমাকে বলো, OH মাইনাসকে আমরা কি বলি? ইলেকট্রোফাইল না নিউক্লিওফাইল? যার মাথায় নেগেটিভ চার্জ আছে তাকে আমরা কি বলি? নিউক্লিওফাইল। তো দেখা যাচ্ছে এই নিউক্লিওফাইল কি করছে বলো তো? ব্যাক সাইড পজিশন থেকে মলিকিউলসটাকে অ্যাটাক করছে, বুঝেছো? কোন পজিশন থেকে? ব্যাক সাইড। প্রশ্ন তোমার হতেই পারে যে ব্যাক সাইড কেন, ফ্রন্ট সাইড দিক থেকে অ্যাটাক করছে না কেন? বাবু, ফ্রন্ট সাইডে কে আছে? আয়োডিন। তুমি জানো আয়োডিন হচ্ছে মোর ক্রাউডেড আর লার্জার সাইজ, ঠিক আছে? তো যদি ফ্রন্ট সাইডে অ্যাটাক করতো, তাহলে এর ইলেকট্রনের সঙ্গে এই আয়োডিনের ইলেকট্রনের একটা কি হতো? রিপালশন হতো। আলটিমেট OH মাইনাস এখানে ঢুকতেই পারতো না, বুঝেছো? তার মানে যদি OH মাইনাস ফ্রন্ট সাইডে অ্যাটাক করতো, তাহলে লিভিং গ্রুপের সঙ্গে নিউক্লিওফাইলের একটা ইলেকট্রনিক ইন্টার ইলেকট্রনিক রিপালশন হতো। তো সেন্ট্রাল কার্বন বলছে না, দরকার নেই, তুমি ফ্রন্ট সাইড দিক থেকে না, তুমি আমাকে ব্যাক সাইড দিক থেকে অ্যাটাক করো। যে মুহূর্তে নিউক্লিওফাইল সেন্ট্রাল কার্বনকে ব্যাক সাইড দিক থেকে অ্যাপ্রোচ করে, সঙ্গে সঙ্গে আমার মলিকিউলস একটা পেন্টা কোঅর্ডিনেট সিস্টেম অ্যাচিভ করে। পেন্টা কোঅর্ডিনেট সিস্টেম অ্যাচিভ করে। তুমি শুনে হয়তো আমাকে এখন প্রশ্ন করবে যে স্যার কি বলছো, কার্বন 5টা বন্ড করছে, এটা কি করে হয়? দেখো ঢুকছে কে বলো তো, এখানে ঢুকছে কে? OH। আর দুখানে H ছিল,
এই সিস্টেমটাকে আমরা বলি পেন্টা কোঅর্ডিনেট সিস্টেম। কেমন? এখন এই পেন্টা কোঅর্ডিনেট সিস্টেমটা কার্বন কটা বন্ড করেছে? 5টা। তুমি আমাকে এখন প্রশ্ন করতে পারো, এ আবার কি বলছো স্যার, কার্বন 5টা বন্ড করে নাকি কখনো? না না, করে না, কিন্তু পরিস্থিতির চাপে পড়ে মানুষকেও যেমন অনেক কাজ করতে হয়, আমার মলিকুল তারও ব্যতিক্রম না। ও 5টা বন্ড করতে চায়নি, কিন্তু পরিস্থিতির চাপে পড়ে ওকে বাধ্য হতে হয়েছে। এদিক থেকে OH মাইনাস অ্যাটাক করেছে, টোটাল 4খানা ছিল, আজকে আবার একজন অ্যাটাক করেছে, তাহলে টোটাল হচ্ছে 5 জন। এই সিস্টেমটাকে আমরা বলি প্রচণ্ড আনস্টেবল পেন্টা কোঅর্ডিনেট সিস্টেম। আমি তোমাকে আবারও বলছি যে কার্বন কখনোই পেন্টা কোঅর্ডিনেট সিস্টেম ছোটবেলা থেকে দেখেও নি, ও জানেও না কিভাবে পেন্টা কোঅর্ডিনেট সিস্টেম করতে হয়। বুঝতে পেরেছ? ও সবসময় টেট্রা কোঅর্ডিনেট সিস্টেম প্রেফার করে, কিন্তু পরিস্থিতির চাপে পড়ে ওই আজ মলিকিউলসটা টেট্রা কোঅর্ডিনেট সিস্টেম ছেড়ে দিয়ে পেন্টা কোঅর্ডিনেট সিস্টেমে চলে এলো। বুঝলে? এখন একটা জিনিস খেয়াল করে দেখো, বলো তো ভাই, দেখি তোমাদের বুদ্ধি কি। এই কার্বন কটা বন্ড করেছে? 4টে। তো 1 বন্ড কন্টেন্ট 2 ইলেকট্রন, 4 বন্ড কন্টেন্ট 8 ইলেকট্রন, তাহলে এই কার্বনটা তো অক্টেট কমপ্লিট। কি এমন দরকার ছিল যে OH মাইনাস ওকে এসে অ্যাটাক করলো? সেন্ট্রাল অ্যাটমের পারমিশন না ছাড়া বাইরে থেকে কেউ এসে ওই বাড়িতে অ্যাটাক করলো, এটা কখনো পসিবল না। এই কার্বন খারাপ ছিল কোথায়? আমার প্রশ্ন তোমার কাছে, ভালো তো ছিল, অক্টেট কমপ্লিট, তাহলে আজকে আবার OH মাইনাস আবার অ্যাটাক করতে গেল কেন? কেন গেল? কার্বনের সাইজ কি? খুব ছোট। কার্বন হচ্ছে 2p অরবিটাল, ফ্লুরিন কোন অরবিটাল? 2p, ক্লোরিন কি? 3p, ব্রোমিন কি? 4p, আয়োডিন কি? 5p। তার মানে কার্বন 2p আর আয়োডিন 5p, হিউজ অরবিটাল মিসম্যাচিং। বুঝেছ? কার্বন প্রচন্ড ছোট 2p অরবিটাল, আর আয়োডিন প্রচন্ড বড় 5p অরবিটাল, হিউজ অরবিটাল মিসম্যাচিং। বুঝতে পেরেছ? সাইজ, সিমেট্রি, এনার্জি প্রচন্ড ডিফারেন্ট। কার্বনের কোনো দিন থেকেই পছন্দ আয়োডিনকে ছিল না, কার্বনের কোনো দিন থেকেই পছন্দ আয়োডিনের ছিল না, কিন্তু কি করবে? সেই জন্য OH মাইনাসের হেল্প নিতে হলো। বুঝলে? যেই OH মাইনাস অ্যাটাক করলো, কার্বন কোন সিস্টেমে চলে গেছে? আনস্টেবল পেন্টা কোঅর্ডিনেট সিস্টেম। এবং আমরা দেখতে পাই কিছুক্ষণ পর আয়োডিন সিস্টেম থেকে বেরিয়ে যায়। মাই মলিকিউল ইজ গোয়িং টু বি জাস্ট লাইক দিস। তুমি দেখে নাও, আমার মলিকিউলস ঠিক এই ফর্মে চলে এলো, আর সিস্টেম থেকে কে বেরিয়ে গেল? I মাইনাস বেরিয়ে গেল। একটু ভালো করে দেখো, অর্গানিক কেমিস্ট্রি শিখতে গেলে দুটো চোখ লাগে। এই স্ট্রাকচারটাকে দেখো, এই স্ট্রাকচারটাকে দেখো, দেখেছো? আগেও টেট্রা কোঅর্ডিনেট সিস্টেম ছিল, এখনো টেট্রা কোঅর্ডিনেট সিস্টেম আছে, কিন্তু একটু পরিবর্তন লাগছে না? দেখে নাও, একটু পরিবর্তন লাগছে না? মলিকিউলসটা কেমন জানি মনে হচ্ছে না ঘুরে গেছে? ঘুরে গেছে তো। এটাকে আমরা দেখতে পাই যে ফরেনার রাইটার্সরা কিন্তু কি লিখছে জানো, যে একটা মানুষ যখন ছাতা নিয়ে প্রচণ্ড ঝড়ে হাঁটছে, আমাদের সঙ্গে এরকম ঘটনা ঘটে, প্রচণ্ড ঝড়ে যখন আমরা ছাতা নিয়ে হাঁটছি, তো কি করছে? ছাতার ওপরের পাটটা উল্টে যাচ্ছে, তাই নয় কি? আবার ঠিক করে নিই। ঠিক এখানেও তাই, OH মাইনাস ব্যাকসাইডে যেভাবে অ্যাটাক করেছে, মলিকিউল তার প্রপার স্টিরিও কেমিস্ট্রিটাকে না ধরে রাখতে পারেনি। মানে আমি বলতে চাইছি, কাগজে কলমে যদি এটা ক্লকওয়াইজ হয়, তাহলে ওটা অ্যান্টি ক্লকওয়াইজে চলে যাবে, বা কাগজে কলমে যদি ও অ্যান্টি ক্লকওয়াইজ হয়, তাহলে ক্লকওয়াইজে চলে যাবে। ঠিক যেমনভাবে একটা ছাতা প্রচণ্ড ঝড়ে তার ওপরের পাটটা উল্টে যাচ্ছে, সেই ঠিক সেমনভাবে ভাবতে পারো যে OH মাইনাস ব্যাকসাইড পজিশনে এত তীব্রভাবে অ্যাটাক করেছে যে মলিকিউল তার স্টিরিও কেমিস্ট্রিটাকে ধরে রাখতে পারেনি। ওকে, এই রিয়াকশনটাকে আমরা বলি সাবস্টিটিউশন। কেন বলি সাবস্টিটিউশন? I এর পরিবর্তে কে ঢুকলো? OH। এবং এখানে কে অ্যাটাক করেছে বলো? নিউক্লিওফাইল। এই যে নিউক্লিওফাইল, সেই জন্য নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন। এই এতক্ষণ বোঝানোর পর আমি তোমাকে জিজ্ঞেস করব, এই নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন, যেটাকে আমরা বলছি SN2 রিয়াকশন, S ফর সাবস্টিটিউশন, N ফর নিউক্লিওফাইল, আর 2 মানে হচ্ছে বাইমলিকুলার। বাইমলিকুলার কেন বললো জানো? এই রিয়াকশনের রেট ডিপেন্ড করছে কার কার উপর বলো তো?
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলো বলো, ঠিকই বলছো। এই রিয়াকশনের রেট কার উপর ডিপেন্ড করছে? একটা হচ্ছে মলিকিউল নিজের ওপর, আর একটা হচ্ছে কনসেন্ট্রেশন অফ OH মাইনাসের উপর। একটা হচ্ছে মলিকিউলস নিজের ওপর CH3CH2I, আর একটা কার ওপর? OH মাইনাসের ওপর। যেহেতু এই রিয়াকশনের রেট দুটো কনসেন্ট্রেশনের ওপর ডিপেন্ড করে, দুটো মোলার কনসেন্ট্রেশনের উপর, তাই রিয়াকশনটাকে আমরা কি বলছি? সাবস্টিটিউশন নিউক্লিওফিলিক কি মলিকুলার? বাইমলিকুলার। কেন বাইমলিকুলার? বিকজ এই রিয়াকশনের রেট কজনাকার উপর ডিপেন্ড করছে? দুজনাকার উপর। একটা হচ্ছে নিউক্লিওফাইল আর একটা হচ্ছে কার ওপর? মলিকিউলসের ওপর। তাই এই রিয়াকশনটাকে আমরা বলছি SN2 রিয়াকশন। কেমন? হ্যাঁ বাবু, তাহলে SN2 রিয়াকশন যদি পরীক্ষায় দেয় পারবি তো? হ্যাঁ, SN2 রিয়াকশন। এবার আমাকে একটা কথা বল বাবু, এই SN2 রিয়াকশনের ফান্ডামেন্টাল ক্রাইটেরিয়া কি? কি দেখে তুই বুঝবি SN2 রিয়াকশন? না মলিকিউলসটা কি হবে? লিস্ট ক্রাউডেড, বা যেখানে ব্যাকসাইড অ্যাটাকটা পসিবল। বুঝেছ? SN2 রিয়াকশনের ফান্ডামেন্টাল ক্রাইটেরিয়া হলো মলিকিউলসটাকে হতে হবে লিস্ট ক্রাউডেড, আর যেখানে ব্যাকসাইড অ্যাটাকটা পসিবল। যেখানে ব্যাকসাইড অ্যাটাকটা পসিবল। লাস্ট একটা কথা বলে পরের কোশ্চেনে চলে যাব। এই রিয়াকশনটা কত স্টেপের রিয়াকশন? SN2 রিয়াকশনটা কত স্টেপের রিয়াকশন? কটা স্টেপ এখানে? দুটো তো? কিন্তু না বাবু, দুটো না। এই SN2 রিয়াকশন হচ্ছে বাবু ওয়ান স্টেপ। কেন বলো তো ওয়ান স্টেপ? তার কারণটা হলো, তোমার দেখে লাগছে টু স্টেপ তো, কিন্তু এটা টু স্টেপ না, এটা ওয়ান স্টেপ। তার কারণ তুমি পুরী যাচ্ছ, তুমি দুরন্তয় আছো, তোমার শিয়ালদা থেকে তুমি উঠেছো, বুঝেছো? তোমার মাঝখানে প্ল্যাটফর্মটা কি? খড়গপুর। গাড়িটা জাস্ট খড়গপুরের কয়েক মিনিটের জন্য দাঁড়িয়েছে, দেন আবার স্টার্ট করতে শুরু করে দিয়েছে। তো ওই দাঁড়ানোটাকে আমরা দাঁড়ানো বলি না, জাস্ট কিছুক্ষণ স্টে করেছে, দেন আবার সে চলতে শুরু করে দিয়েছে। যারা দেখবে এখান থেকে শান্তিনিকেতন যায়, তারা শক্তিগড়ে একবার নামবেই কনফার্ম। যারা গাড়ি চালিয়ে যায়, শক্তিগড়ে নেমে একটু খাওয়া দাওয়া করে আবার গাড়ি স্টার্ট করে। তার মানে কি, আমি এখানটায় নেমেছি খুব কম সময়ের জন্য, কিছুক্ষণ সময়। এই এই সময়টা প্রচণ্ড আনস্টেবল, পেন্টা কোঅর্ডিনেট সিস্টেম। এই সময়টা মলিকুলের বেশিক্ষণ ছিল না, ঠিক যেমনভাবে আমাদের বেশিক্ষণ খারাপ সময় থাকে না, এখানেও তাই। যে পেন্টা কোঅর্ডিনেট সিস্টেম মলিকুলের এমন একটা সময়, খুব খারাপ সময়, কিন্তু বেশিক্ষণ স্টে করে না, এবং এটাকে আমরা কি বলি জানো? শর্ট লিভড। জাস্ট মলিকুল ওই জায়গাটা আসবে, এসে আবার সুইচ ওভার করে চলে যাবে। ওকে, তাহলে SN2 রিয়াকশন হচ্ছে ওয়ান স্টেপ রিয়াকশন। তাহলে এইটা হচ্ছে বাবু মেকানিজম। আমরা পারবো তো এটা? চটপটি আমাকে একটা কথা বলো, এই মলিকুলসটা কত ডিগ্রি? 1 ডিগ্রি, 2 ডিগ্রি না 3 ডিগ্রি? তাহলে 1 ডিগ্রি তোমার লিস্ট ক্রাউডেড না মোর ক্রাউডেড? দ্য ব্যাক সাইড অ্যাটাক পসিবল না ইম্পসিবল? এটা নিউক্লিওফাইল ডিপেন্ডেন্ট না ইন্ডিপেন্ডেন্ট রিয়াকশন? নিউক্লিওফাইল ডিপেন্ডেন্ট। এটা ওয়ান স্টেপ না টু স্টেপ রিয়াকশন? ওয়ান স্টেপ রিয়াকশন। এই রিয়াকশনের রেট মানে কজনকার উপর ডিপেন্ড করে? দুজনাকার উপর, একটা মলিকুল একটা নিউক্লিওফাইল। সেই কারণে এটাকে আমরা বলছি SN2 রিয়াকশন। ওকে, এত কিছু দেয়নি আমি, বেশি করে তোকে বললাম, শুধু দিয়েছিল নেম দ্য টাইপ অফ অর্গানিক রিয়াকশন ইনভলভ দ্য ফলোইং রিয়াকশন। এই রিয়াকশনটাকে আমরা বলি নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন। ক্লিয়ার? মাথায় ঢুকেছে সাগ্নিক? ঋষভ, স্পন্দন বুঝেছে? শুভজিৎ বুঝেছে? পরে লিখিস বাবু, অনেকগুলো স্লাইড আছে, একটু একটু করে এগিয়ে যাই। I know. Why does SO3 acts and ইলেকট্রোফাইল? বাবু ইলেকট্রোফাইল মানে কি? পরীক্ষা দিবি কিন্তু আর 1 মাস বাকি। ইলেকট্রোফাইল মানে কি? ইলেকট্রন লাভিং স্পিসিস। তো ইলেকট্রনকে খুব ভালোবাসে, তার মানে কি? তার মানে সে পজিটিভ চার্জ, সেই জন্য ইলেকট্রনকে খুব ভালোবাসে। বুঝতে পারলে? নিউক্লিওফাইল মানে কি? নিউক্লিয়াস লাভিং স্পিসিস। নিউক্লিয়াসে কি চার্জ থাকে? পজিটিভ। তাহলে যে পজিটিভকে ভালোবাসে, তার মানে সে কি? নেগেটিভ। ওকে, তো এইখানে প্রশ্ন করছে হোয়াই ডাজ SO3 অ্যাক্টস অ্যাজ অ্যান দ্য ইলেকট্রোফাইল? এটাকে আমরা ইলেকট্রোফাইল কেন বলছি, কেউ বলবে? মানে এটা ইলেকট্রন ডেফিশিয়েন্ট কেন? বলো, তোমরা বলো। আমি তো আর শেখাচ্ছি না এখন, তো রিভিশন করাচ্ছি।
এটা ইলেকট্রোফাইল কেন, মানে ইলেকট্রোফাইল মানে কি চার্জ আছে তার মধ্যে, পজিটিভ চার্জ। তো পজিটিভ চার্জ মানে কি ইলেকট্রন ডেফিশিয়েন্ট না ইলেকট্রন রিচ? ডেফিশিয়েন্ট, ইলেকট্রন ডেফিশিয়েন্ট, তার মানে কি পজিটিভ চার্জ বেশি, তার মানে নেগেটিভ চার্জ কম, সেই জন্যই তো নেগেটিভ চার্জকে খুব ভালোবাসে। এটা কেন মনে হচ্ছে তোমার যে পজিটিভ চার্জ বেশি? না গো না, এটা নেগেটিভ চার্জ কেন বেশি মনে হচ্ছে তোমার? অক্সিজেন আর সালফারের মধ্যে মোর ইলেকট্রোনেগেটিভ কোনটা? অক্সিজেন। কে কার থেকে ইলেকট্রন, সালফারের থেকে অক্সিজেন ইলেকট্রন টানবে? কিছু থাকবে সালফারের আর? এরকম কজন মিলে টানছে বুঝতে পারছো? একজনাই যদি এত টেনে নেয়, তিনজন মিলে যদি টানে, আর কিছু থাকবে? মরে যাবে তো। তাহলে এটা কি ধরালো না, এই দেখো অক্সিজেন ইলেকট্রনটাকে উইথড্র করে নিল, তো দেখে নাও কি হচ্ছে, সালফারের মাথায় কি চার্জ আসবে? পজিটিভ। আর অক্সিজেনের মাথায়, হ্যাঁ, তাহলে আবার একবার ক্যানোনিক্যাল ফর্মটা ড্র করি, এটা এখানে ফেলি আর এটাকে এখানে ফেলি, এটা ও মাইনাস, এটা ডবল বন্ড ও, ডবল বন্ড, ঠিক আছে। আর একবার ক্যানোনিক্যাল ফর্ম ড্র করি, এটা এখানে, এটা এখানে, তাহলে আমরা কি পেলাম, এস ডবল বন্ড ও মাইনাস ডবল বন্ড, এখানেও এস প্লাস দেবো, এখানেও এস প্লাস দেবো। প্রত্যেকবার ক্যানোনিক্যাল ফর্মে দেখতে পাচ্ছি যে সেন্ট্রাল অ্যাটমটা কিন্তু পজিটিভ চার্জ, তো পজিটিভ চার্জ মানে ইলেকট্রন ডেফিশিয়েন্ট। ক্লিয়ার? পজিটিভ চার্জ আসছে সেন্ট্রাল অ্যাটমের ওপর, বুঝেছো? তো সেন্ট্রাল অ্যাটমের ওপর যদি পজিটিভ চার্জ আসে, তার মানে সে ইলেকট্রন রিচ না ডেফিশিয়েন্ট? ডেফিশিয়েন্ট। তাহলে তার ইলেকট্রনের দরকার প্রচন্ড, সেই কারণে SO3 অ্যাক্টস অ্যাজ এ গুড ইলেকট্রোফাইল। কেমন? এটা লিখে নাও, তাড়াতাড়ি লেখো। সব দিয়ে দেবো, এক্সপ্লানেশনটা একটু লিখে নে বাবু। লেখ, ইন SO3, in SO3 three highly electronegative oxygen atom, in SO3 three highly electronegative oxygen atom are attached to the sulfur atom. In SO3 three highly electronegative oxygen atom are attached to the sulfur atom. Comma দিয়ে লেখো, it makes the sulfur atom electron deficient. It makes the sulfur atom electron deficient. Stop দিয়ে লেখো, further due to resonance, further due to resonance, further due to resonance sulfur acquires the positive charge. Further due to resonance sulfur acquires a positive charge, and both this factor SO3 and electrophile, both this factor make SO3 an electrophile. তাহলে আমি আরেকবার বলছি মিলিয়ে নে, in SO3 three highly electronegative oxygen atom are attached to the sulfur atom, and it makes the sulfur atom is electron deficient, and further due to the resonance make SO3, further due to resonance the sulfur acquires the positive charge, and both these factor make SO3 an electrophile. কেমন? বোঝাতে পেরেছি? হ্যাঁ, বেশ। Now question to come. Why is the benzylic free radical more stable than allylic free radical? কেন বেনজাইলিক ফ্রি র্যাডিক্যাল এত বেশি স্টেবল অ্যালাইলিক র্যাডিক্যালের থেকে? বলতে পারবে বাবু এটা কি র্যাডিক্যাল রে? এই যে বাবু, এটা হচ্ছে অ্যালাইলিক র্যাডিক্যাল। তো এখন অ্যালাইলিক পজিশন কাকে বলে?
দ্য নেইবারিং কার্বন উইথ রেসপেক্ট টু ভিনাইলিক, এই ডাবল বন্ড কার্বনটাকে আমরা বলি ভিনাইলিক পজিশন। ওই জন্য বললাম দ্য নেইবারিং কার্বন উইথ রেসপেক্ট টু ভিনাইলিক ইজ কল্ড অ্যালাইলিক। বুঝেছো? বা অলিফিনিক কার্বনের পাশের কার্বনটাকে আমরা বলছি অ্যালাইলিক। তাহলে এটা কি র্যাডিকেল? র্যাডিকেলটার নাম কি? কি লেখা আছে? অ্যালাইলিক ফ্রি র্যাডিকেল। এই র্যাডিকেলটার নাম অ্যালাইলিক ফ্রি র্যাডিকেল। এই র্যাডিকেলটার নাম অ্যালাইলিক ফ্রি র্যাডিকেল। ওকে, আচ্ছা বেনজাইলিক ফ্রি র্যাডিকেল কেউ আঁকতে পারবে? বেনজাইলিক, এটা কি মলিকিউলস? আর বেনজিনের ঠিক পাশের কার্বনটাকে আমরা কি কার্বন বলি? বেনজাইলিক। কেমন? তাহলে এটা কিরকম র্যাডিকেল? বেনজাইলিক র্যাডিকেল। বলো সাগ্নিক, বলো সাগ্নিক, বলো যে এই দুটো র্যাডিকেলের মধ্যে কোনটা বেশি স্টেবল? তো তুমি আনসার দিয়েই দেবে বেনজাইলিক। আমার প্রশ্ন এটা যে এটা কেন বেশি স্টেবল, এটা নয় কেন। একটু সামান্য ভুল হলো, ক্যানোনিক্যাল ফর্মসগুলো বেশি হবে। দেখো অ্যালাইলিক র্যাডিকেল যে রেজোনেন্স করতে পারে না তা না, দুর্দান্ত ভালো রেজোনেন্স করে। এই তো করছে, এই যে করছে। করেছে তো, হ্যাঁ। কিন্তু বেনজাইলিক র্যাডিকেল আরো ভালো। কেন বলছি, এই দেখো কিভাবে। আচ্ছা শোনো, অনেক স্কুল কিন্তু এটা প্রশ্ন করে যে ক্যানোনিক্যাল ফর্মগুলো ড্র করো। আমি কিন্তু অনেক স্টুডেন্টকে দেখেছি যে ক্যানোনিক্যাল ফর্ম কিন্তু সে ড্র করতে পারছে না। প্লিজ বাবু ভালো করে দেখ, সময় কিন্তু আর নেই। কিভাবে স্যার ড্র করছে ক্যানোনিক্যাল ফর্মগুলো। এই বন্ডটা এখানে উঠলো, তাহলে এটা কি বন্ড হবে? ডাবল বন্ড, ঠিক আছে। এই দুটো পাই বন্ডকে কোনো ডিস্টার্ব করবি না। যে কার্বনটা থেকে উঠলো বন্ডটা, ঠিক সেই জায়গায় ওখানে ডট দিয়ে দিবি, ঠিক আছে পৃথা? তারপর আমরা কি করব? আবার এই বন্ডটাকে এখানে ফেলবো। হ্যাঁ, ওটা অড ইলেকট্রন। লোন পেয়ার না, লোন পেয়ার মিনস 2 ইলেকট্রন, ওটা অড ইলেকট্রন। তাহলে এই বন্ডটা এখানে এসে পড়লো, তাহলে ডটটা কোথায় আসবে? এখানে। এই 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 যেখানে এলো ডটটা CH2। তারপর আমরা কি করব? এই বন্ডটা এখানে লিখব। তাহলে এটা এখানে এলো, এটা এখানে এলো, যেখান থেকে আসছে ঠিক সেখানে ডটটা দিয়ে দাও। বুঝেছ? তারপর লাস্টে কি করব? বলো কতগুলো ক্যানোনিক্যাল ফর্ম হলো? 1 2 3 4 5। আর এখানে কতগুলো ক্যানোনিক্যাল ফর্ম? 1 আর 2। তো গ্রেটার নাম্বার অফ ক্যানোনিক্যাল ফর্ম কোথায় আছে? বেনজাইলিক র্যাডিকেল না অ্যালাইলিক র্যাডিকেল? বেনজাইলিক র্যাডিকেল। সেই কারণের জন্য ও অনেক বেশি স্টেবল। দ্যাট মিনস আমি বলতে এটাই চাইছি যে বেনজাইলিক ফ্রি র্যাডিকেল ইজ মোর স্টেবল দ্যান অ্যালাইলিক ফ্রি র্যাডিকেল ডিউ টু দ্য গ্রেটার নাম্বার অফ ক্যানোনিক্যাল ফর্ম। বুঝেছ? এখানটা লেখো টোটাল ক্যানোনিক্যাল ফর্ম 5, বা আর এখানে লেখো লেসার নাম্বার অফ ক্যানোনিক্যাল ফর্ম। এখানে লেখো গ্রেটার নাম্বার অফ ক্যানোনিক্যাল ফর্ম, ওখানে লেখো লেসার নাম্বার অফ ক্যানোনিক্যাল ফর্ম। The greater number of canonical form, আর এই কার্বনটাকে আমরা কি বলবো? lesser number of canonical form। ক্লিয়ার? বোঝাতে পারলাম গো? হ্যাঁ হ্যাঁ, ধ্রুব একটু বোঝাও তো ভাই। বেনজাইলিক র্যাডিকেল আর অ্যালাইলিক ফ্রি র্যাডিকেলের মধ্যে স্টেবল কোনটা? কেন গো? বেশি ক্যানোনিক্যাল ফর্ম আছে।
লিখে নিয়েছো? পরেরটায় যাই। সবুজ কালিটা দিয়ে নাও নাও বলো, এই দুটো স্পিসিসের মধ্যে স্টেবল কোনটা? এটা বহু স্কুলে এসছে এই কোয়েশ্চেনটা, একদম সেম হুবহু, যে দুটো স্পিসিসের মধ্যে সব থেকে মোর স্টেবল স্পিসিস কোনটা এবং কেন? কেউ তো একজন রেসপন্স কর। এই দুটো স্পিসিসের মধ্যে কোনটা স্টেবল? তুমি আমাকে এটা বলো, প্রথমেরটার নাম NO2CH2CH2O-, এই একটা স্পিসিস, এবং ওরা আর একটা স্পিসিস দিয়েছে বাবু, এগুলো কি নেগেটিভ চার্জ? তো নেগেটিভ চার্জকে স্টেবল করার উপায় কি? হ্যাঁ, কারোর মাথায় পজিটিভ মানে কি? ইলেকট্রন ডেফিশিয়েন্ট না রিচ? উত্তর দে। যে ডেফিশিয়েন্ট হবে তাকে ইলেকট্রন দাও, তাহলে সে স্টেবল হবে। যে ডেফিশিয়েন্ট হবে না, সত্যি ওর যে দরকার তাকে দাও, যার দরকার তাকে দাও, তাহলে ও স্টেবল হবে। আর অ্যানায়ন মানে কি? রিচ না ডেফিশিয়েন্ট? যে রিচ তার থেকে নাও, অর্থাৎ যে দিতে পারবে তার থেকে নিয়ে নাও, বুঝেছ? হ্যাঁ, তোমাকেও নিতে হবে তার থেকে, এটাও ঠিক কথা। এবার আমাকে বলো, এই দুটোর মধ্যে স্টেবল কোনটা? দুটো তো কার্বন আয়ন, কার্বন আয়ন না, অবশ্যই অক্সিজেনের মাথায় নেগেটিভ চার্জ, অ্যানায়ন। তো এই দুটোর মধ্যে স্টেবল কোনটা হবে? এই নেগেটিভ চার্জটা কে ভালো নিয়ে নিতে পারবে, ইথাইল গ্রুপ না NO2? কেন NO2 নেবে? NO2 কেন নেবে? কারণ NO2 হচ্ছে স্ট্রং কি মাইনাস আই এফেক্ট, ও মারাত্মক ভালো ইলেকট্রন টানতে পারে, বুঝেছ? এত ভালো ইলেকট্রন টেনে নেবে যে নেগেটিভ চার্জটাকে টেনে নেবে। ওই জন্য বললাম, যে দিতে জানে তার থেকে নিয়ে নাও। বুঝতে পারলে আমি কি বললাম? এই নেগেটিভ চার্জটাকেও মারাত্মক ভালোভাবে ইলেকট্রন টেনে নেবে, বুঝতে পারলে? এবার বলো, এখানে নেগেটিভ চার্জ কার ওপর আছে? ও এর ওপর। আর ইথাইল গ্রুপ কি করে? ইডিজি গ্রুপ না ইডাব্লিউজি গ্রুপ? ইডিজি গ্রুপ। ইডিজি গ্রুপ মানে কি? ইলেকট্রন ডোনেটিং গ্রুপ। তাহলে ইথাইল গ্রুপের দেওয়া ইলেকট্রন আর অক্সিজেনের ওপরে থাকা ইলেকট্রনের মধ্যে কি হবে? রিপালশন হবে। অক্সিজেনের মধ্যেও নেগেটিভ চার্জ আছে, আবার ইথাইল গ্রুপ ইলেকট্রন দিচ্ছে, তাহলে ইথাইলের দেওয়া ইলেকট্রন আর অক্সিজেনের উপরে থাকা ইলেকট্রনের মধ্যে কি হবে? রিপালশন। তাহলে এটা স্টেবল না লেস স্টেবল? লেস স্টেবল। বুঝতে পারলাম বাবু? তাহলে নেগেটিভ চার্জকে স্টেবল করবে কে? ইডাব্লিউজি গ্রুপ না ইডিজি গ্রুপ? এটাকে আমরা বলবো ইডাব্লিউজি গ্রুপ। নেগেটিভ চার্জকে স্টেবল কে করবে? তার মানে আমরা যেটা বুঝলাম যে ইডাব্লিউজি গ্রুপ যে ইলেকট্রন টানতে পারে, সেখানেই কিন্তু লুকিয়ে থাকে স্টেবিলিটি অফ অ্যানায়ন, সেটা অক্সো অ্যানায়ন হোক বা কার্বন আয়ন হোক, টানতে হবে। বুঝতে পারলে? তাহলে চলো এটা লিখি। তাহলে এটা মোর স্টেবল না ওটা মোর স্টেবল? এটা মোর স্টেবল। এইসব জিনিস কিন্তু আর পরীক্ষায় ভুল করিস না। নে লেখ, লেখ এক্সপ্লানেশন লেখ। এইটুকু যা স্কেচ করা করে নিয়েছিস তো? এক্সপ্লানেশন বলে হেডলাইন দিয়ে লেখ। হ্যাঁ বাবু, ইডাব্লিউজি ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, আর এটা হচ্ছে ইলেকট্রন ডোনেটিং গ্রুপ। লেখো NO2CH2CH2O-, যেমন ভাবে বলছি লেখো NO2, দেখে দেখে NO2CH2CH2O- is expected to be more stable NO2CH2CH2O- is expected to be more stable because NO2 has a strong
NO2 has a strong minus I effect. NO2 has a strong minus I effect. ব্র্যাকেটে লিখবে the strong electron withdrawing group বা powerful electron withdrawing group. So it leads to dispersal. So it leads to dispersal. So it leads to dispersal of negative charge. So it leads to dispersal বা diffused মানে dispersal মানে কি ছড়িয়ে দেওয়া. So it leads to dispersal of negative charge. Okay, on the other hand CH3 CH2O minus, on the other hand CH3 CH2O minus is highly unstable because ethyl group has plus I effect. Ethyl group has plus I effect. Ethyl group has plus I effect. So it intensify the negative charge over more electronegative oxygen atom. ওকে, পেরেছি বাবু বোঝাতে? তাহলে একবার বল ঋষভ, যে স্টেবিলিটি অফ কার্বন আয়ন বা অ্যানায়ন যাই ধরি না কেন, এটা ডিপেন্ড করে কার ওপর? EWG গ্রুপ না EDG গ্রুপ? EWG গ্রুপ। একটা নেগেটিভ চার্জ একদম ধূপের সেন্টের মতো, ধূপের গন্ধ যেমন ছড়িয়ে পড়ে, বা পারফিউম তুমি একটা রুমে দিচ্ছ, দুটো রুমে ছড়িয়ে পড়লো, বুঝেছো? ঠিক নেগেটিভ চার্জকে যে যত ভালো ডিফিউজড করতে পারবে, ডিসপার্সড করতে পারবে বা ডিলোকালাইজড করতে পারবে, সেই নেগেটিভ চার্জ তত বেশি স্টেবল। ওকে ডিফিউজড করে দিতে হবে, মানে ছড়িয়ে দিতে হবে। পারফিউমের গন্ধটা ছড়াচ্ছে কে? এয়ার পার্টিকেলস ছড়াচ্ছে। তো এখানেও ওই একে টেনে বার করছে কে? NO2 গ্রুপটা। বুঝতে পেরেছ? ওকে ডিসপার্স করে দিতে হবে, ওকে ডিলোকালাইজড করে দিতে হবে, ওকে ডিফিউজড করে দিতে হবে। মানে একদম প্লেন বাংলা কথা, ওকে টেনে হেঁচড়ে বার করো রুম থেকে। ও ঘর থেকে বেরোতেই চায় না, ওকে টেনে হেঁচড়ে বার করো। ঘর আছে না, সারাদিন ঘরের মধ্যে থাকে, খেলতে যাবে না, স্কুল পছন্দ না, বাড়িতে বসে থাকবে কন্টিনিউ। ওগুলোকে কি করতে হয়? টেনে বার করতে হয়। ওইটা তো আমি জানি না, ওটা তুমি ভালো বলতে পারবে। তুমি কোথায় থাকো? জঙ্গলে? আচ্ছা দেখো না, কোশ্চেনটা না, রাইট দ্য কারেক্ট স্টেবিলিটি ফর দ্য ফলোইং কার্বোক্যাটায়ন। Write the correct stability order for the following carbocation. টুকে নাও নিয়ে আমাকে বলো এদের মধ্যে স্টেবল কোনটা হবে? হ্যাঁ আচ্ছা, এই কোশ্চেনটা এসছে তোমার কোন স্কুল? কেবি। আরে আমি যেটা বলবো সেটাই আসবে, ওরাই বিশ্বাস করিস না। হ্যাঁ না বলো, এই তিনটে কার্বোক্যাটায়নের মধ্যে স্টেবল কোনটা? আচ্ছা আমাকে একটা কথা বল আগে, ডিগ্রি বুঝিস? কোন কার্বোক্যাটায়ন কত ডিগ্রি? বোঝো না তো?
আমি সব থেকে ভালো বোঝাতে পারবো। যার ওপর পজিটিভ চার্জটা, সেই কার্বনটা দেখে নাও কটা কার্বনের সঙ্গে কানেক্টেড। ও হচ্ছে 3 ডিগ্রি। পজিটিভ চার্জ ওভার কার্বোক্যাটায়নটা কটা কার্বনের সঙ্গে কানেক্টেড? একটা কার্বনের সঙ্গে কানেক্টেড। এটাকে ধরবো, এটাকে ধরবো না। কোনটা? ফার্স্টেরটা বাবু, পজিটিভ চার্জ থাকলে এখানে একটা এইচ হবে। এই যে এরকমই তো দিয়েছে না, এটা এটা নয়, এটা 2 আছে, বুঝেছিস বাবু, এটা 2 আছে। এবার আমাকে একটা কথা বল, বাদ দে, এইদিকে তাকা বাবু, এটাও 1 ডিগ্রি তো। দেখ এই কার্বনটা কটা কার্বনের সঙ্গে কানেক্টেড? 1 ডিগ্রি। এটা কত ডিগ্রি? এটাও 1 ডিগ্রি। কিন্তু এটা কত ডিগ্রি? এটা 3 ডিগ্রি। বাবু 1 ডিগ্রিকে কেউ 1 ডিগ্রি বলে, কেউ বলে প্রাইমারি। আর প্রাইমারি 2 ডিগ্রিকে কেউ 2 ডিগ্রি বলে, অনেকে বলে সেকেন্ডারি। 3 ডিগ্রিকে অনেকে 3 ডিগ্রি বলে, অনেকে বলে টার্সিয়ারি। প্রাইমারি, সেকেন্ডারি, টার্সিয়ারি। এবার আমাকে বলো, এই তিনটে কার্বোক্যাটায়নের মধ্যে স্টেবল কোনটা? 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন মোর স্টেবল। রিজন কি? ভেরি গুড, ভেরি গুড। কার্বোক্যাটায়নের পাশের কার্বনগুলোকে আমরা বলি আলফা কার্বন। সাগ্নিক দারুণ ভালো বলেছে যে এই কার্বনগুলোকে আমরা কি বলি? কার্বোক্যাটায়নের পাশের যে কার্বনগুলোকে আমরা কি কার্বন বলি? আলফা। এখানে কটা আলফা হাইড্রোজেন আছে? না বাবু, তিনটে তিনটে তিনটে। তাহলে কি 9 আলফা হাইড্রোজেন অ্যাভেলেবল। 9 আলফা হাইড্রোজেন অ্যাভেলেবল ফর হাইপার কনজুগেশন। এখানে কটা আলফা হাইড্রোজেন আছে বলো? ওই যে পেছনে অস্মিতা বলো। দুটো, এটাকে বলবো আলফা। কার্বোক্যাটায়নের পাশে কার্বনটা আলফা। এখানে কটা আলফা হাইড্রোজেন আছে? একটা। এটাকে কিন্তু বলবো না আলফা, এটা হবে বিটা। তাহলে এখানে হচ্ছে 1 আলফা হাইড্রোজেন, আর এখানে আছে 2 আলফা হাইড্রোজেন। এবার বলো গ্রেটার নাম্বার অফ আলফা হাইড্রোজেন কোথায় আছে? মাঝখানেরটা। সেই কারণে ওটা বেশি স্টেবল। লিখে নাও। এখানটায় লেখো মোর স্টেবল ডিউ টু 9 আলফা হাইড্রোজেন অ্যাভেলেবল ফর হাইপার কনজুগেশন। তার মানে যে কথাটা তোমাকে বললাম, the greater the number of alpha hydrogen proportional to stability of carbocation। কেমন? এটাই হচ্ছে একদম গোল্ডেন কিওয়ার্ড, যে কার্বোক্যাটায়নের যত বেশি আলফা হাইড্রোজেন, সেই কার্বোক্যাটায়ন তত বেশি স্টেবল। তাহলে বাবু এবার অর্ডারটা একটু বলে দে, অর্ডারটা একটু বল। সব থেকে বেশি কোনটা? 2 না 2 এর পর? হ্যাঁ, তাহলে কি হবে? 2 3 1 না 2 1 3? কিন্তু অর্ডার হচ্ছে 2 1 3। হ্যাঁ, এই কথাটা মোটেও ভুল কথা না, কিন্তু একটা জিনিস দেখো, এখানে ইডিজি গ্রুপ কটা আছে? দুটো। যেহেতু দুখানা ইডিজি গ্রুপ আছে, আর এখানে ইডিজি গ্রুপ কটা আছে বুঝেছ? এই কার্বোক্যাটায়নকে সাহায্য করছে দুটো ইডিজি গ্রুপ, এখানে সাহায্য করছে একজন। যেহেতু গ্রেটার নাম্বার অফ ইডিজি গ্রুপ আছে, সেই কারণে এইটা বেশি স্টেবল অ্যাজ কম্পেয়ার টু 3। তার মানে কারেক্ট অর্ডার হবে 2 1 3। লিখে নাও, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো।
তাড়াতাড়ি করো। হয়ে গেছে? করেছ? নেক্সট, এই আমাকে এটা বলে দাও, which of the following compound will not exist as a resonance hybrid? Give reason for your answer. রেজোনেন্স কোথায় কোথায় হয় আমাকে বলো। রেজোনেন্স হওয়ার ক্রাইটেরিয়াটা কি? সিঙ্গেল বন্ড, ডাবল বন্ড, সিঙ্গেল বন্ড, ডাবল বন্ড, এটাকে আমরা বলি রিপিটেটেড। পাশাপাশি দুটো সিঙ্গেল বন্ড হলে রেজোনেন্স হয় না। তাহলে রেজোনেন্স হওয়ার ক্রাইটেরিয়া হচ্ছে সিঙ্গেল ডাবল, সিঙ্গেল ডাবল, সিঙ্গেল ডাবল। এই কথাটা তো শুনতে খুব খারাপ লাগে, এটাকে আমরা বলি কনজুগেটেড সিস্টেম। তো রেজোনেন্স সেখানে ভালো হয় যেটা হচ্ছে কনজুগেটেড সিস্টেম, বুঝেছ? তো এবার আমাকে বলো CH3OH, আমি তোমাকে স্ট্রাকচারটা ড্র করে দিচ্ছি, পরিষ্কার করে বলো তো, অক্সিজেনের লোন পেয়ার রেজোনেন্স করতে পারবে এখানে? বাবু রেজোনেন্স করতে গেলে দুজনকে লাগে, জানো তো? দুজন ছাড়া তো কিছু হয় না, দুজন লাগে। একজন ইলেকট্রন ডোনেট করবে, তার নিশ্চয়ই আছে বলে ডোনেট করবে, নয় তার লোন পেয়ার আছে, আর নয় তার কি আছে, নেগেটিভ চার্জ আছে। আর যার সাথে ডোনেট করবে তাকে থাকতে হবে পাই ইলেকট্রন, বুঝেছ? তাহলে রেজোনেন্স করতে গেলে একজনকে ইলেকট্রন ডোনেট করতে হবে, আর একজনের কি থাকতে হবে, পাই ইলেকট্রন। এর কি পাই ইলেকট্রন আছে? হ্যাঁ, ডোনেট করার জন্য অক্সিজেনের লোন পেয়ার আছে, কিন্তু পাই ইলেকট্রন তো নেই। সেই কারণে এটা কখনো রেজোনেন্স করতে পারবে না, বুঝতে পারলে? তো এই মলিকিউলসটার তলায় লেখো, ইন কেস অফ মিথানল it in case of methanol it will not exist as resonance hybrid. In case of methanol, comma দিয়ে লেখো, it will not exist as resonance hybrid. methanol, comma দিয়ে লেখো, it will not exist as resonance hybrid due to lack of pi electron. Due to lack of pi electron. Due to lack of pi electron. কেমন বাবু? তাহলে লোন পেয়ার ছিল, কিন্তু যার সাথে রেজোনেন্স করবে তার পাইটা ছিল না। পাই না থাকলে কি তুমি রেজোনেন্স করবে বলো, বুঝেছ? তো এই জন্য হলো না বাবু, এই রেজোনেন্স করতে পারলো না। এবার আমাকে বলো, এই কম্পাউন্ডটা বলো রেজোনেন্স করতে পারবে কি পারবে না? CH3CONH2, সিঙ্গেল বন্ড, তার পাশে কি বন্ড আছে, তাহলে রেজোনেন্স হবে। আর ইলেকট্রন ডোনেট কে করবে? নাইট্রোজেনের লোন পেয়ার। কার সাথে রেজোনেন্স করবে? কার্বনের পাই ইলেকট্রন, বুঝেছ? তাহলে এখানে লেখো, এই মলিকিউলসটার নাম হচ্ছে অ্যাসিটামাইড বা অ্যাসিডামাইড। কেমন? এই মলিকিউলসটা হচ্ছে অ্যাসিডামাইড। বাবু ওই 8টা মানে হচ্ছে অ্যালকিল গ্রুপ, ওই আর এর জায়গায় আমরা CH3 ধরে নিয়েছি। আমি এখানে লিখে নিতে পারি R = CH3, কারণ 8টা অ্যালকিল গ্রুপ। লেখো, ইন case of acetamide, the lone pair over nitrogen atom, the lone pair over nitrogen atom is fully involved. The resonance interaction with pi electron of CO bond, with pi electron of CO bond.
So acetamide can be represented. So acetamide can be represented in resonance hybrid. So acetamide can be represented in resonance hybrid. কেমন বাবু? তাহলে এটা রেজোনেন্স ফর্মে এক্সিস্ট করবে না করবে না? করবে। কি বললাম, ইন কেস অফ acetamide the lone pair over nitrogen atom is fully involved the resonance interaction with pi electron of CO bond. So acetamide can be represented in resonance hybrid. ওকে, ক্যানোনিক্যাল ফর্মটা লিখে নাও, ক্যানোনিক্যাল ফর্মটা লিখে নাও। আচ্ছা লিখে নাও। ক্যানোনিক্যাল ফর্মটা লিখে নাও। লেখো। ঠিক আছে, বুঝবো গো? হ্যাঁ, এই এটা প্লিজ বলো ভাই, এটা 3 নম্বরটা বলো দেখি। এই মলিকিউলসটা কি রেজোনেন্স করবে? করবে? হ্যাঁ, কে করবে? কে করবে? মানে রেজোনেন্স কে করবে? নাইট্রোজেনের লোন পেয়ার করবে। কার সাথে করবে? পাই ইলেকট্রন। দুটো সিঙ্গেল বন্ডের পর পাই ইলেকট্রন আছে, পাশাপাশি দুটো সিঙ্গেল বন্ড থাকলে রেজোনেন্স হবে? কথাটা মাথায় ঢুকলো? এটা রেজোনেন্স করবে না। কেমন? তাহলে লেখো, এই মলিকিউলসটা লেখো। হ্যাঁ, সেটা হলে করতো, কিন্তু না ওইভাবে করবে না। আমার যেহেতু লোন পেয়ার আছে মইকি, তো লেখো এই কম্পাউন্ডটা লেখো, দিয়ে লেখো উইল নট বি এক্সিস্ট অ্যাজ রেজোনেন্স হাইব্রিড, উইল নট এক্সিস্ট will not be exist in resonance hybrid because the lone pair over nitrogen atom, because the lone pair over nitrogen atom is not conjugated, the lone pair over nitrogen atom is not conjugated, the lone pair over nitrogen atom is not conjugated with pi electron. যেহেতু কনজুগেটেড এর মধ্যে নেই তাই রেজোনেন্স করতে পারলো না। কেমন? তাহলে আমি কি করব, এরম ভাবে অ্যারোটা দেব, দিয়ে এখানে ক্রস দিয়ে দেবো, তাহলে রেজোনেন্স করতে পারলো না। তাহলে এও করতে পারলো না, এও করতে পারলো না, একমাত্র রেজোনেন্স করলো এইটি। তাহলে রেজোনেন্স করার জন্য কন্ডিশনটা কি? একদম সিস্টেমটা হতে হবে কনজুগেটেড, বুঝেছো? এবং একজনকে কি করতে হবে, নয় লোন পেয়ার নয় নেগেটিভ চার্জ থাকতে হবে, আর কি থাকতে হবে? পাই ইলেকট্রন। এইটি না হলে রেজোনেন্স হবে না। এই প্রশ্নগুলো আসবে, এগুলো কিন্তু অ্যাটেন্ড করিস। হ্যাঁ নাও বলো, এই দুটোর মধ্যে কোনটা মোর বেসিক? এই দুটোর মধ্যে কোনটা মোর বেসিক?
দুটোর মধ্যে কোনটা মোর বেসিক গো? ফার্স্টেরটা মোর বেসিক, কিন্তু কেন? ওটা তো লেখা নেই। আচ্ছা আমাকে এটা আগে বল, তারপরে তোর কথা বুঝবো। বেসিসিটি ডিপেন্ড করে কার উপর? কে কত ভালো ইলেকট্রন দিতে জানে। তো এখানেও নেগেটিভ চার্জ আছে, এরও নেগেটিভ চার্জ আছে। এখন আমরা দেখব কে ভালো দিতে পারবে ইলেকট্রন। না বাবু, এটা নেগেটিভ চার্জ, ওটা নেগেটিভ চার্জ আছে, বন্ড নেই, এটা উপরে নেগেটিভ চার্জ আছে। তো বলো এই দুটো নেগেটিভ চার্জের মধ্যে দুজনাকারই তো নেগেটিভ চার্জ আছে, কিন্তু ভালো ডোনেট কে করবে? কে করবে? এদিকে দেখাও, একবারই বোঝাবো। এই কার্বনটাকে আমি টার্গেট করব, নেইবারিং কার্বনটাকে। হ্যাঁ, এই কার্বনটা কটা সিগমা বন্ড করেছে? এই একটা সিগমা, আর এটা কটা সিগমা? তাহলে তিনটে সিগমা হলে এটা হাইব্রিডাইজেশন কি এসপি। আর এই কার্বনে কটা সিগমা আছে বাবু? এসপিতে এস ক্যারেক্টার কত বলো, মুখস্থ করিয়েছিলাম। হ্যাঁ ঠিক বলেছ, এসপিতে এস ক্যারেক্টার 50, এসপিতে এস ক্যারেক্টার কত 50, sp2-তে এস ক্যারেক্টার 33.33%, আর sp3-তে এস ক্যারেক্টার 25%। কত কিছুই না মনে রাখো, এটা একটু মনে রাখতে পারবে? হ্যাঁ, কত কিছুই না মনে রাখতে হয়, এইটুকু তো মনে রাখাই যায়। এবার বলো এদের এই দুজনাকার মধ্যে এস ক্যারেক্টার কার বেশি? হ্যাঁ, এরম ভাবে বলতে হবে এসপির এস ক্যারেক্টার বেশি, এসপির এস ক্যারেক্টার বেশি। তো যার এস ক্যারেক্টার বেশি তার ইলেকট্রন টানার ক্যাপাবিলিটি, তার মানে তার ইলেকট্রো নেগেটিভিটি বেশি। বুঝলে? এবার ভাবো যে ডোনেট করবে তার পাশের কার্বন যদি সেটা টেনে রাখে, তাহলে ডোনেট করবে কি করে? বুঝতে পারলে? নেগেটিভ চার্জ ছিল, কিন্তু পাশের কার্বন কি করছো, নেগেটিভটাকে। এবার ভাবো তো ডোনেট করবে কি করে? বুঝতে পারলে? এখানে টানার ক্যাপাবিলিটিটা কি আছে, অনেক কম আছে। তাহলে ডোনেটিং ক্যাপাবিলিটি অনেক ভালো হবে। কি শুভজিৎ, বুঝলে? হ্যাঁ, তার মানে যেটা বলতে চাইলাম সেটা এটাই, যার এস ক্যারেক্টার বেশি তার বেসিক স্ট্রেংথ কম। তুমি কিছু একটা ডোনেট করবে, এবার পেছন দিয়ে যদি সেই বন্ধু তোমার ওটা টেনে নেয়, তাহলে তুমি কি করে ডোনেট করবে? তুমি তো পারবে না ভাই। ঠিক আছে, তাহলে যার এস ক্যারেক্টার যত বেশি তার বেসিক স্ট্রেংথ তত কম। তার মানে কোনটা সব থেকে বেসিক? তার মানে এইটা হবে মোর বেসিক। কেমন? চলো এক্সপ্লানেশনটা লেখো, লিখিয়ে দিচ্ছে। তাড়াতাড়ি কর। বলবো গো, বলবো? লেখো, সিন্স sp carbon is more electronegative, since sp carbon is more electronegative than sp2 carbon, therefore CH triple bond C minus
Therefore, CH triple bond C minus is not interested to donate a pair of electron. A pair of electron is not interested to donate a pair of electron. That's why CH2 CH minus is more basic. That's why CH2 CH minus is more basic. Is more basic than CH triple bond C minus. কেমন এগোই? নাও করো চোখম ভাই। Identify the most stable species in the following set of ions giving reason. সব থেকে বেশি স্টেবল কোনটা? এই উপরের চারটের মধ্যে কোনটা মোর স্টেবল গো? উপরের চারটের মধ্যে কোনটা মোর স্টেবল? চার নম্বরটা মোর স্টেবল। কার্বনের মধ্যে কি চার্জ আছে? পজিটিভ। এটা ইলেকট্রন ডেফিশিয়েন্ট না রিচ? ডেফিশিয়েন্ট। তো ইলেকট্রন ডেফিশিয়েন্ট, তাহলে তাকে কি করতে হবে? ইলেকট্রন ডোনেট করতে হবে। তো ব্রোমিন কি করে? ইলেকট্রন ডোনেট করে না উইথড্র করে? মানে ভিখারির থেকে ভিক্ষা নিয়ে নিচ্ছে। এমনি বেচারা খুব গরিব, তাকে কোথায় ইলেকট্রন দিলেও ভালো হবে, তার থেকে আবার টেনে নিচ্ছে। একজন না, আবার তিনজন মিলে টেনেছে। তাহলে আর যাই হোক, তো বাবু টানার কেউ নেই, এই জন্য বাবু এটা ভালো। মোর স্টেবল স্পিসিস, এরকমই অর্ডারটা হবে। মোর স্টেবল স্পিসিস। এবারে বলো এই নিচের মধ্যে কোনটা স্টেবল? নেগেটিভ চার্জকে কি বলেছিলাম? স্টেবল করার ক্রাইটেরিয়া কি? টেনে নিতে হবে। তো এখানে নেগেটিভ চার্জকে কটা ক্লোরিন মিলে টানছে? তিনজন মিলে টানছে, সেই কারণে এটা মোর স্টেবল। কেন আমি বললাম তো ভাই যে ইডিজি গ্রুপ থাকলে কার্বোক্যাটায়নের স্টেবিলিটি ভালো হয়, ইডাব্লিউজি গ্রুপ থাকলে কার্বোক্যাটায়নের স্টেবিলিটি কমে। আর কার্বন আয়নের ঠিক উল্টোটা। ঠিক একটা মনে রাখ না, একটা তাহলে এমনি হয়ে যাবে যে কার্বোক্যাটায়ন মানে হচ্ছে ইডিজি গ্রুপ, তাহলে ইডিজি গ্রুপ প্রপোর্শনাল টু স্টেবিলিটি অফ কার্বোক্যাটায়ন, আর ইডাব্লিউজি হলে ইনভার্সলি প্রপোর্শনাল টু স্টেবিলিটি অফ কার্বোক্যাটায়ন। তা কার্বোক্যাটায়নের উল্টোটাই হবে কার্বন আয়ন। কি দেখি তো, একটা প্রশ্ন জিজ্ঞেস করি, কেমন পারো দেখি। হ্যাঁ না বলো তো, তবে বুঝবো, তোমাকে একটু গভীরে নিয়ে যাব। CCl3 মাইনাস আর CF3 মাইনাস, বলো তো এই দুটোর মধ্যে স্টেবল কোনটা?
কোনটা বেশি স্টেবল? সেকেন্ড লেয়ারটা বেশি স্টেবল, কারণ ফ্লুরিন ভালো। তুমি জানো যে নেগেটিভ চার্জকে যে যত ভালো ডিসপার্সড করতে পারবে, ডিফিউজড করতে পারবে, ডিলোকালাইজড করতে পারবে, সে ভালো স্টেবল। টুক করে বলে দিলে ফ্লুরিন ইজ মোর ইলেকট্রোনেগেটিভ, এই কারণটার জন্য এটা বেশি স্টেবল। কিন্তু আনসার হচ্ছে এটা। কি এমন এখন আনসার দেবে ভাই? টেনে নিলে কি হবে বাবা? টেনে নিলে কি হয়ে গেল? তাকে তো স্টেবল করতে হবে। ফ্লুরিন ভালো টানতে পারে, কি বলো তো, নেগেটিভ চার্জটা ফ্লুরিন টানতে পারে, টানলে তো হবে না, রাখতে হবে তো। টানলে কি হবে? রাখতে হবে তো। ফ্লুরিন তো স্মল সাইজ, ওর ভ্যাকেন্ট ডি অরবিটাল নেই, তো টানতে পারছে, মারাত্মক জোরে টানছে, কিন্তু রাখতে পারছে না। আর এদিকে ক্লোরিন দেখো, টানতেও পারে আবার রাখতেও পারে। কেন বলো তো? ক্লোরিনের ভ্যাকেন্ট ডি অরবিটাল আছে। তাহলে যার ভ্যাকেন্ট ডি অরবিটাল আছে সে নেগেটিভকে অনেক ভালো স্টেবল করতে হবে। তাহলে কি জিনিস শিখলে তুমি? যে নেগেটিভ চার্জকে ভালো টানলেই হবে না, তাকে রাখতে হবে। আর রাখার মতন কি থাকতে হবে? ভ্যাকেন্ট ডি অরবিটাল। The vacant d orbital of chlorine stabilizes the negative charge of carbon atom. বুঝতে পেরেছো ভাই? আর এখানটা লেখো no vacant d orbital, no vacant d orbital due to its small size. কি শিখলে তাহলে? টেনে ধরে রাখতে হবে, আর ধরে রাখার জন্য ডি থাকতে হবে ভ্যাকেন্ট। তোমার কি সেটা আছে? স্পন্দন বলছে হ্যাঁ আমার আছে। এটা আমি পরের স্লাইডে যাই, যাব? নাও, so the polarization of carbon magnesium in the following structure. কোনখানে পোলারাইজেশন হবে বলো? পোলারাইজেশন মানে কি? পোলারাইজেশন মানে কি? যেখানে চার্জটা সেপারেট হয়। বাবু কোথায় বলতো চার্জ সেপারেট হয়? যেখানে মেটালের পাশে নন মেটাল আছে। মেটাল নন মেটাল বন্ড হচ্ছে সব থেকে পোলার বন্ড। কি বললাম? মেটাল নন মেটাল বন্ড। তো এখানে কোথায় আছে মেটাল নন মেটাল? ম্যাগনেসিয়াম মেটাল আর কার্বন নন মেটাল। তাহলে কার্বন ইলেকট্রন টানছে, তাহলে কার্বন যদি ইলেকট্রন টানে তাহলে কার্বনের মাথায় কি চার্জ হবে? মাইনাস। আর ম্যাগনেসিয়ামের মাথায়, এইটাকে বলা হচ্ছে পোলার বন্ড। কি বন্ড বলছে বাবু? পোলার বন্ড স্ট্রং না উইক গো? পোলার বন্ড কি না, যেখানে চার্জ সেপারেশন হচ্ছে সেই বন্ড তো উইক গো। সেপারেশন হচ্ছে তো চার্জ। আর তুমি একটা জিনিস কেন বুঝলে না, যে NaCl ইজ অ্যান এক্সাম্পল অফ ইলেকট্রোভ্যালেন্ট কম্পাউন্ড। ও তো বিশাল স্টেবল, কিন্তু তোমাকে এটা বুঝতে হবে ও সলিড স্টেটে স্টেবল, অ্যাকোয়াসে স্টেবল না। অ্যাকোয়াসে ব্রেক করে যাচ্ছে, বুঝেছো? যে বন্ড যত পোলার হবে সে বন্ড তত উইক হবে। তার মানে পোলার বন্ড মানেই হচ্ছে উইক বন্ড। উইক বন্ড মানেই আজ আছে কাল নেই। বুঝতে পারলে? একদম। তো ওই জন্য তো বলি আমরা ওয়াটার ইজ অ্যান এক্সাম্পল অফ স্টেবল কোভ্যালেন্ট কম্পাউন্ড। নামের আগে একটা কি বলছি? স্টেবল। এই বাবু এইটা ড্র করে লেখ, পোলার বন্ড ডিউ টু মোর ইলেকট্রোনেগেটিভ অফ কার্বন অ্যাটম, ডিউ টু ইটস মোর ইলেকট্রোনেগেটিভ অফ কার্বন অ্যাটম as compared to magnesium.
ঠিক আছে বাবু, তাকাও, এই বড় গ্রুপটাকে আমরা আর ধরতে পারি তো? শিখে নাও একটা কথা, আর এর পাশে আমরা Mg লিখলাম, আর তার পাশে কি লিখবো বাবু? এটাকে আমরা বলি গ্রিগনার রিয়েজেন্ট। অর্গানিক কেমিস্ট্রি সব চ্যাপ্টারে একে তুমি দেখতে পাবে মোর রিয়াক্টিভ। যে কে মোর রিয়াক্টিভ হয়? যে আনস্টেবল, এ এত উইক যে ভেঙে যায়, সেই জন্য মোর রিয়াক্টিভ। মেটাল নন মেটাল, বুঝতে পারলে আমি কি বললাম? মেটাল নন মেটাল মানেই সে মোর রিয়াক্টিভ। মাথাটা ঢুকলো? হ্যাঁ বাবু, হ্যাঁ। তাহলে এই রিয়েজেন্টটার নাম হচ্ছে গ্রিগনার্ড রিয়েজেন্ট। গ্রিগনার্ড রিয়েজেন্ট, আর এটা হচ্ছে মোর রিয়াক্টিভ। এটা আমি খাতা চেক করব। বলো এই দুজনের মধ্যে কোনটা পোলার বন্ড? হুইচ বন্ড ইজ মোর পোলার? আনসার দাও। হ্যাঁ, H3CBr, ঠিক বলেছো। কেন? কারণ ব্রোমিন ইজ মোর ইলেকট্রোনেগেটিভ অ্যাজ কম্পেয়ার টু হাইড্রোজেন। তো এটা লিখে রাখো আনসার, যে CH3Br is more polar as compared to CH3H, because bromine is more electronegative as compared to hydrogen. সেকেন্ডটা কোনটা হবে মোর পোলার? ভেরি গুড, সাবাস। CH3OH is more polar. কেন বাবু? তাহলে অক্সিজেন ইজ মোর ইলেকট্রোনেগেটিভ অ্যাজ কম্পেয়ার টু নাইট্রোজেন। 3 নম্বরটা কোনটা মোর? ভেরি গুড, CH3OH is more polar. কেন পোলার? একদম। টুকে নাও, টুকে নাও, খাতায় লিখে নাও, টুকে নাও এবং খাতায় লিখে নাও। সাগ্নিক বুঝতে তো পারছে, আশা করা যায়। ঠিক, তোমার পরীক্ষা ছিল বলো কদিন আগে? হয়ে গেছে তো? সেই পরীক্ষা খাতা বেরিয়ে গেছে? কত মার্কসের ছিল? 40। জানলাটা কেন গরম লাগছে? এই বাথরুমে জামা প্যান্ট রাখো, পাশে একটা পুকুর আছে, ঝাঁপ মেরে দাও। ঠান্ডা শীতকাল বলে জানলা খুলবো? ওটা অন্য গরম। হ্যাঁ না, এটা টুকে এদের রিলেশনগুলো বলো তো। আচ্ছা এইটা শোন, এইটা একটু প্রিন্টিং মিস্টেক আছে, আমি এখানে এঁকে দিচ্ছি। মাঝখানেরটা আমি এঁকে দিচ্ছি, বোঝো না আমার কথা? এই নাও, এই যে এইটা টুকবে 2 নম্বরটা। ফার্স্ট এটা যেমন আছে ঠিক আছে।
এদের মধ্যে রিলেশনটা কি? এদের মধ্যে রিলেশনটা কি? তাও বলতে পারে না। এদের মধ্যে রিলেশনটা কি? এটা কি? এটা অ্যালডিহাইড না কিটোন না কার্বক্সিলিক অ্যাসিড? পজিশনাল আইসোমার। কি পজিশন চেঞ্জ হচ্ছে কেন? সিও বন্ডটা। তাহলে নিজেকে চেঞ্জ করে নেবো, স্ট্রাকচারাল বলবো, ওটা ওর মধ্যেই পড়ে। এই দেখ বাবু, এটা হচ্ছে ফাংশনাল গ্রুপ কার? কিটোন। এটা কত নম্বরে আছে? 3-এ। আর এখানে ফাংশনাল গ্রুপটা কত নম্বরে আছে? 2-এ। দেয়ার মলিকুলার ফর্মুলা উইল বি সেম বাট দে উইল হ্যাভ দ্য ডিফারেন্ট স্ট্রাকচার। এগুলোকে আমরা কি বলি? আইসোমার। কি আইসোমার? স্ট্রাকচারাল আইসোমার। বুঝেছো? স্ট্রাকচারাল আইসোমার। এখানটা লেখো অ্যারো দিয়ে, স্ট্রাকচারাল আইসোমার। স্ট্রাকচারাল আইসোমার। স্ট্রাকচারাল আইসোমার। বলো দেখি এটা, এটা কি আইসোমার? এটা কি? কেন বাবু? সেম অ্যাটম, সেম অ্যাটম, সেম সাইড, এটাকে আমরা কি বলি? সিস। আর সেম অ্যাটম, এই সিস ট্রান্সকে আমরা বলি জিওমেট্রিক্যাল আইসোমার। সেম অ্যাটম সেম সাইজ হলে সিস, সেম অ্যাটম অপোজিট সাইড হলে ট্রান্স। বলো তো দেখি এদের মধ্যে স্টেবল কোনটা? কেন বলো তো? হ্যাঁ, ট্রান্স হচ্ছে মোর স্টেবল, কারণ নো স্টেরিক রিপালশন। আর এখানে বাল্কি গ্রুপগুলো সেম সাইডের জন্য এটা লেস স্টেবল। এদের মধ্যে কি সম্পর্ক না ভাই? দেখে কিন্তু বোঝা যাচ্ছে একটা সম্পর্ক আছে, দেখে বুঝতে পারো তো কি সম্পর্ক আছে বলো তো এদের তুমি মধ্যে? ভেরি গুড, রেজোনেন্স কন্ট্রিবিউটার লিখে রাখো 3 নম্বরে, রেজোনেন্স কন্ট্রিবিউটার। তাহলে প্রথমেরটা হচ্ছে স্ট্রাকচারাল আইসোমার, সেকেন্ডেরটা জিওমেট্রিক্যাল আইসোমার, আর থার্ডেরটা হচ্ছে রেজোনেন্স কন্ট্রিবিউটার। এটাকে আমরা কি বলবো? জিওমেট্রিক্যাল আইসোমার। ঠিক আছে, জিওমেট্রিক্যাল আইসোমার। পেরেছি বাবু? বুঝতে বুঝতে পারছো তো? এগোই। ও কাশ্যপ আসেনি আজকে। কাশ্যপ এগোবো বাবু, এগোবো। রেজোনেন্স কন্ট্রিবিউটার, বাবু এই স্লাইডটা থেকে বেরিয়ে যাই। Explain why alkyl group acts as an electron donor when attached to a pi system. খুব 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 কোয়েশ্চেনটা আসে, খুবই। বলো কি করে বলবেন, তাড়াতাড়ি বোঝাবো। হ্যাঁ, আজকে দেখো টাইম লাইনে এরকম একটা মলিকিউলস আছে, মলিকিউলসটার নাম কি? প্রোপিন মলিকিউলস। আচ্ছা, ডাবল বন্ডের পাশের কার্বনগুলোকে আমরা কি বলি? আলফা। এই মলিকিউল জীবনে একটা রিস্ক নিয়েছিল, একটা আলফা বন্ডকে প্রথমে ব্রেক করেছিল। কি করবে? আনস্টেবল মানুষ, রিস্ক নিতে হবে তো। যারা আনস্টেবল হয় তাদের লাইফে রিস্ক নিতে হয়। যেই একটা বন্ড ব্রেক করলো, সঙ্গে সঙ্গে কি হলো বলো তো? কার্বনের মাথায় নেগেটিভ চার্জ চলে এলো, আর হাইড্রোজেনের মাথায়, বুঝেছ? দিয়ে মলিকিউলসটা যেমন আছে লিখে নেব,
রেজোনেন্স করার জন্য একজনকে কি থাকতে হয়, লোন পেয়ার ইদার নেগেটিভ চার্জ, আর থাকতে হয় পাই ইলেকট্রন। আমার মলিকুলে সেটা আছে, কিন্তু আগে ছিল না, কিন্তু রিস্ক নেওয়ার পর হলো। তার মানে ও আর সম্পর্ক নেই তো, ও কোনো আছে বন্ড আছে, তুমি বলো। তাহলে এই নেগেটিভ চার্জ দিয়ে কি হবে, রেজোনেন্স হবে। তাহলে যদি আমরা রেজোনেন্সটা দেখি, একজন আওয়াজ দিত, রেজোনেন্স করলে তো হলো না, করার মতন করতে হয়। এই রেজোনেন্সটা স্টেবল না আনস্টেবল? রেজোনেন্সটা আমরা দেখেছি অনেকে করেছে, রেজোনেন্স করে অনেকে বিপদেও পড়েছে। এই রেজোনেন্সটা স্টেবল না আনস্টেবল? নেগেটিভ চার্জ ছিল, হ্যাঁ ছিল। কার ওপর ছিল, কার্বনের ওপর। আজও নেগেটিভ চার্জ আছে, হ্যাঁ আছে। কার ওপর আছে, কার্বনের ওপর আছে। এগুলোকে আমরা বলি ইকুইভ্যালেন্ট ক্যানোনিক্যাল ফর্ম, বুঝেছো? এগুলোকে আমরা বলি ইকুইভ্যালেন্ট ক্যানোনিক্যাল ফর্ম। তাহলে এরকম রেজোনেন্স করে স্টেবল হবে না, হবে না? হবে। তাহলে প্রথমে কি হলো, একটা সিগমা বন্ড ব্রেক করলো, তারপর রেজোনেন্স করলো। বাবু রেজোনেন্স মানে কি, ডিলোকালাইজেশন অফ কি ইলেকট্রন, পাই। এই কারণে এই ফেনোমেননটাকে আমরা বলি সিগমা পাই কনজুগেশন। আবার কোন টিচার সিগমা পাই কনজুগেশন বলে না, বলে হাইপার কনজুগেশন। একদম তাই, হাইপার কনজুগেশন সিগমা পাই কনজুগেশন একই। প্রথমে আগে সিগমা বন্ড ব্রেক করো, তারপর রেজোনেন্স করো। আবার কোন টিচার হাইপার কনজুগেশন বলে না, বলে নো বন্ড রেজোনেন্স, নো বন্ড রেজোনেন্স। আবার অনেকে আবার কি সিগমা পাইও বলে না, হাইপার কনজুগেশনও বলে না, নো বন্ড রেজোনেন্সও বলে না, বলে বেকার নাথান এফেক্ট। বেকার নাথান সায়েন্টিস্টের নাম, বেকার নাথান এফেক্ট, বিএন এফেক্ট লিখে রাখো, বেকার নাথান এফেক্ট। বুঝেছ? তাহলে হাইপার কনজুগেশন মানে কি, প্রথমে সিগমা বন্ড ব্রেক করো, তারপর রেজোনেন্স করো। বাবু কটা সিগমা বন্ড ব্রেক করেছিল? একটা করেই স্টেবল হয়ে গেল। এরকম সে কটা ব্রেক করতে পারতো? সেই জন্যই তোমাকে অনেক দিন থেকে বলে আসি, 3 আলফা হাইড্রোজেন অ্যাভেলেবেল ফর হাইপার কনজুগেশন। কেউ 3টে আলফা হাইড্রোজেন আছে, কারো 6টা আছে, কারো 9টা আছে, কারো 12টা আলফা হাইড্রোজেন আছে। হুইচ ওয়ান ইজ মোর স্টেবল? 12টা। কারণ একটাতেই যদি স্টেবল হয় তাহলে 12 খানা আছে। বুঝতে পারছো? লাগছে না, কিন্তু আমার কাছে রয়েছে অপশন। বুঝেছো? যে আমার জানিস এরকম কটা জিনিস আছে, বিশাল ব্যাপার। যে একটাতে যদি এরকম স্টেবল হয়, আমার কাছে এরকম 12খানা আছে। এবার তুমি ভাবো তো ভাই। তাহলে এখানটা লিখে রাখো, 3 আলফা হাইড্রোজেন অ্যাভেলেবেল ফর লিখে নাও, ঠিক আছে? এটা কিন্তু পরীক্ষায় দেয় ভাই, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, ভালো করে করে যেও, খুব তাড়াতাড়ি লিখবে তখন। এগোই, কেটে কেটে দেবো। বড় ফর্মে দিয়ে দেবো। এগোবো বাবু? হ্যাঁ, এই নাও বলো বাবু, আইডেন্টিফাই দ্য রিএজেন্ট। বাদ দে, এদের মধ্যে কোনটা ইলেকট্রোফাইল কোনটা নিউক্লিওফাইল? ওইচ মাইনাস কি, বল 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 আনসার দে। নেগেটিভ চার্জ আছে, তাহলে কি ইলেকট্রন রিচ মানে কি নিউক্লিওফাইল, আর ইলেকট্রন ডেফিসিয়েন্ট মানে, তাহলে এও নিউক্লিওফাইল এও নিউক্লিওফাইল, আর এর মাথায় কি চার্জ? তাহলে ইলেকট্রন ডেফিসিয়েন্ট না রিচ? ডেফিসিয়েন্ট, তার মানে ইলেকট্রোফাইল। দ্যাট মিনস ইলেকট্রন লাভিং স্পিসিস, ওর ইলেকট্রনকে দরকার খুব, যেহেতু ইলেকট্রন ডেফিসিয়েন্ট, যেটা তোমার মধ্যে নেই।
সেটাই তো তুমি চাও না, এটা আমার হলে খুব ভালো হয়। নিউক্লিওফাইল মানে নিউক্লিয়াস লাভিং স্পিসিস, আর ইলেকট্রোফাইল মানে ইলেকট্রন লাভিং স্পিসিস, যার যেটা দরকার। এটা লিখে নাও, এর ওপরে এটার জায়গায় লেখো OH মাইনাস অ্যারো দিয়ে লেখো নিউক্লিওফাইল, CN মাইনাস অ্যারো দিয়ে লেখো নিউক্লিওফাইল, আর CH3CO এর জায়গায় লেখো ইলেকট্রোফাইল, যার যেটা দরকার। ইলেকট্রোফাইলের দরকার কাকে বলো তো? ইলেকট্রনকে। আর নিউক্লিওফাইলের দরকার কাকে? নিউক্লিয়াসকে। স্পন্দন, তোমার কি কিছু দরকার? হ্যাঁ বাবু, ছোটবেলা থেকে পড়িসনি নিউক্লিয়াস মানে পজিটিভ চার্জ? নিউক্লিয়াসের মধ্যে কি চার্জ থাকে? তার মানে কি চার্জ? এটা নিজে করো। ক্লাসিফাই দ্য ফলোইং রিয়াকশন ইজ ওয়ান অফ দ্য রিয়াকশন টাইপ। এটা কি হবে? রিয়াকশন দেখে বলে দাও। প্রথমেটা কি? ব্রোমিন ছড়িয়ে কে ঢুকেছে? সালফার। এর তাহলে নাম কি? বলো, নাম বলো। এটা নাম কি? নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন। ওখানে অ্যারো দিয়ে লেখো নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন। হ্যাঁ, সেকেন্ডটা বলো দেখি। নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন। কথা বলো না, এটা বলো তো দেখি কি রিয়াকশন। সাবস্টিটিউট মানে বোঝো তো? সাবস্টিটিউট, এটার বদলে ওটা। এটা কি বলো তো? সাবস্টিটিউট। যা ছিল আজকেও তাই আছে, বরং উল্টে এরা কানেক্ট হয়ে গেছে। এটা কি রিয়াকশন? অ্যাডিশন। ও তো বাচ্চাদের মতন কথা, অ্যাডিশন। কিন্তু কি অ্যাডিশন? HCl কে ভাঙলে কি হয় বলো? H, তাই তো? তাহলে এ তো প্রথম ইলেকট্রন দেবে H প্লাস কে, এটাকে আমরা কি বলি? প্রোটনেশন। তাহলে H প্লাস কি, ইলেকট্রোফাইল না নিউক্লিওফাইল? প্লাস চার্জ। সেই কারণে এটাকে আমরা বলি ইলেকট্রোফিলিক অ্যাডিশন রিয়াকশন। কি বলি? ইলেকট্রোফিলিক অ্যাডিশন রিয়াকশন হলো। আর এইটা বলো কি রিয়াকশন? এই রিয়াকশনটার নাম কি? আর কত শেখাবো? দেখো তো ওপরের মলিকুলটা ঠিকঠাক লিখলাম কিনা। এটা লিখলাম ঠিকঠাক? লিখেছি তো? এই দেখো, এটা গিয়ে কাকে অ্যাবস্ট্রাক্ট করবে? H। আর এই সিঙ্গেল বন্ডটা কোথায় পড়বে? এখানে। আর সিস্টেম থেকে বেরিয়ে যাবে, উঠবে, পড়বে, বেরোবে। এই উঠবে, পড়বে, বেরোবে রিয়াকশনের নাম কি? কি রিয়াকশনের নাম? এলিমিনেশন। উঠবে, পড়বে, বেরোবে, এটা মাথায় রাখবে, ঠিক আছে? প্রথমে উঠবে, এই যে উঠলো, তারপর পড়লো, বিয়ার বেরিয়ে গেল। এটাকে আমরা বলি বিটা এলিমিনেশন। কেন বলি বিটা? ব্রোমিন ডাইরেক্টলি কানেক্টেড কার্বন আলফা, and neighboring carbon with respect to alpha is called beta. হাইড্রোজেনটা কোথা থেকে গেছে, সেজন্য এটাকে আমরা বলছি বিটা এলিমিনেশন। লাস্টেরটা এবার বলো। ওইটা আমি আর বলবো না, ওটা তুমি বলো। লাস্টেরটা বলো, ওইটা আর আমি বলবো না। সবই কি আমি বলবো বাবু? লাস্টেরটা কি করবে? এটা কি সাবস্টিটিউশন না অ্যাডিশন? আগে সেটা কনফার্ম করো নিজেকে। হ্যাঁ, ভেবে বলো।
ওপরের 3টে টুকে নাও, ওপরের 3টে টুকে নাও। তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। আর খুব জোর হলে 2টো হয়ে এসছে তো। কেন বাড়ি যাবে? তাহলে তো তুমি একদমই যাবে না বাড়ি। বাড়ি ফাঁকা যখন তুমি যাবেই না আজকে। না না, ও বাবা, অঘটন ঘটিয়ে দেবে তুমি। বাড়ি ফাঁকা যখন তোমার ছাড়াই যাবে না আজকে। আচ্ছা এই বাবু, এইটা তোকে একবার বোঝাই, শোন। এটা জানিস তো, খুব ভালো স্কুল কি করবে, এই সব প্রশ্ন দেবে না, এই কোশ্চেনটা দিয়ে এখানে অ্যারো দেবে, দিয়ে বলবে মেজর প্রোডাক্টটা লেখো। তো যদি দিয়ে দেয়, সেই জন্য আমি একটা কাজ করছি, এটা একটু দেখিয়ে দিচ্ছি তোকে, একবারই বোঝাবো কিন্তু। হ্যাঁ, যা হবে একবার, বারবার বুঝতে চাওয়া ভালো না গো, বারবার কোনো জিনিস দেখাও ভালো না, বোঝা তো নয়। এইদিকে তাকাও, বলো এইদিকে তাকাও। অক্সিজেন লোন পেয়ার দিয়ে কি করবে? ফার্স্ট বলো বলো, প্রোটনেশন। কি বলে এটাকে? বলো প্রোটনেশন। কে করলো প্রোটনেশন? অক্সিজেন করলো। কি দিয়ে করলো? লোন পেয়ার দিয়ে করলো। তাহলে অক্সিজেনের মাথায় কি চার্জ এলো? পজিটিভ চার্জ এলো, তাই তো বাবু? কার মাথায় পজিটিভটা এসছে দেখেছিস? ওয়াটার। স্টেবল না আনস্টেবল কম্পাউন্ড? ও দায় থেকে যেখানেও থাকবে, ও বেরিয়ে যাবে। তার মানে ওয়াটার হচ্ছে সব থেকে গুড লিভিং গ্রুপ। নো বডি ক্যান কন্ট্রোল ইট, নো বডি ক্যান কন্ট্রোল ইট, ইট উইল ওয়েট ফর নো বডি। ও বেরোবেই, কারণ ওয়াটার অ্যাক্টস অ্যাজ এ গুড লিভিং গ্রুপ। যে মুহূর্তে ওয়াটার বেরিয়ে গেল, তখন সে তার ওল্ড পার্টনারের কথা ভাবলো না। যদি বলো ভাবেনি, আপনি বুঝলেন কি করে? সেটা তুমিও বুঝতে পারবে। কত ডিগ্রি কার্বোক্যাটায়ন? এটা কত ডিগ্রি কার্বোক্যাটায়ন? 1 ডিগ্রি। স্টেবল না আনস্টেবল? আনস্টেবল, তার মানে ভাবেনি। এখন এই মলিকিউল অনেক দিন দুঃখে ছিল, তারপর ভাবলো কতদিন আর দুঃখে থাকবো। কি করলো জানো? নিজেকে একটু রিঅ্যারেঞ্জ করে নিল, নিজেকে একটু রিঅ্যারেঞ্জ করে নিল। এইদিকে তাকাও, এইদিকে তাকাও, নিজেকে একটু রিঅ্যারেঞ্জ করে নিল। রিঅ্যারেঞ্জ মানে এই হাইড্রোজেনটাকে শিফট করালো, এটাকে আমরা বলি হাইড্রোজেন শিফট। বুঝেছো? যেই হাইড্রোজেনটা শিফট করলো, তাহলে যেখান থেকে শিফট করলো ওই প্লাসটা সেখানে চলে এলো। আজকে মলিকিউলসটা কত ডিগ্রি কার্বোক্যাটায়ন? কালকে কত ডিগ্রি ছিল? আজকে কত ডিগ্রি? বুঝতে পেরেছ? লেস স্টেবল থেকে মোর স্টেবল, লেস স্টেবল থেকে মোর স্টেবল। বুঝতে পেরেছ? হ্যাঁ, এই মোর স্টেবল কার্বোক্যাটায়ন। এইবার যেই এই মোর স্টেবল কার্বোক্যাটায়নকে দেখলো, দেখো এই সিস্টেম থেকে এখানে কে বেরিয়েছিল বলো তো? প্রথমে বিআর মাইনাস। হ্যাঁ, সেই বিআর মাইনাস বেরিয়ে যায়নি, ও দরজার সামনে দাঁড়িয়ে ছিল। এই বিআর মাইনাস কি হলো? যেই দেখলো কার্বোক্যাটায়ন স্টেবল হলো, গিয়ে অ্যাটাক করলো। তাহলে অ্যাটাক করলে আমরা কি পাবো? CH3 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 বিআর। প্রোডাক্টটাকে ভালো করে দেখো তো। আচ্ছা, একটা জিনিস আমি ছোট্ট ভুল করেছি, এখানে 3টে, কিচ্ছু ছোট্ট না। এটা CH3 করে দেবো, এটা CH3 করে দেবো, ঠিক আছে? এটা CH3 করে দেবো। এখানে হাইড্রোজেন শিফট করিয়েছি, তাহলে এখানে কি হবে? মিথাইল শিফট। তাহলে এই মিথাইলটা ওখানে ঢুকে যাবে। তাহলে ঢুকে যাবে মানে কি? কি হবে বল? CH2 কত ডিগ্রি? সেই 3 ডিগ্রি। এখানে শুধু একটু মুছে এটাকে 2 করে 3 করে দেবো। এই 2 এই 3, এইবার দেখ প্রোডাক্ট মিলে গেছে। কেমন? তাহলে রিয়াকশনটার নাম কি? নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন
অ্যান্ড রিঅ্যারেঞ্জমেন্ট। টুকে নাও। না বাবু, রিঅ্যারেঞ্জমেন্ট, নিজেকে রিঅ্যারেঞ্জ করে নিল। ডিসপ্লেস মানে কি একজন ছিল তাকে বেরিয়ে গেল, রিঅ্যারেঞ্জ মানে তুমি ছিলে একদিন খুব খারাপ অবস্থা, আজকে তুমি এখন খুব ভালো অবস্থা, নিজেকে রিঅ্যারেঞ্জ করে নিয়েছ। নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন উইথ রিঅ্যারেঞ্জমেন্ট। বুঝতে পেরেছিস বাবু? তাহলে প্রথমে কি হবে, একটু ভটাভট করে মুখে কথা বল। প্রথমে প্রোটনেশন, তারপর ওয়াটারের মাথা পজিটিভ চার্জ, গুড লিভিং গ্রুপ, 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন থেকে নিজেকে সুইচ ওভার করে 3 ডিগ্রি, দেন তারপর ওই বেরিয়ে যাওয়া বিআর মাইনাসটা এখানে ঢুকিয়ে দেবে, ব্যাস জব ডান। কেমন? নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন উইথ রিঅ্যারেঞ্জমেন্ট। মিথাইল শিফট হলো। সাগ্নিক জানিস তো ভাই, যদি এখানে মিথাইল না থাকতো, হাইড্রোজেন থাকতো, তাহলে হাইড্রোজেন শিফট হতো, হাইড্রাইড শিফট হতো না। ভালো শিফটিং হয় হাইড্রোজেন, তারপর মিথাইল, তারপর বেনজিন। এটা হচ্ছে শিফটিং এর অর্ডার, হাইড্রোজেন, তারপর মিথাইল, তারপর বেনজিন। বেরিয়ে যায় এই স্লাইডটা থেকে। হ্যাঁ, hey, how does an electron withdrawing group and electron donating group influence the acidic strength of carboxylic acid? এত কথা বুঝি না, আমাকে শুধু একটা কথা বল। একটা ইডিজি গ্রুপ আছে, এটা ভালো স্টেবল হবে না, একটা ইডাব্লিউজি গ্রুপ আছে, সে ভালো স্টেবল করবে। ইডাব্লিউজি, বুঝতে পারলে? তো এখানটা লিখে রাখো মোর স্টেবল। ইডাব্লিউজি গ্রুপ থাকলে অ্যাসিডিটি ভালো হবে। ইডাব্লিউজি গ্রুপ যত ভালো হবে অ্যাসিডিটি তত বেটার হবে। করে নাও। হয়েছে বাবু? এগোবো? এগোই? আর বেশি নেই। এনে বাবু এটা বলতো, এটা তো বহু স্কুলে দিয়েছে, বল তাড়াতাড়ি বুঝবি। এটা অ্যাসিটিক অ্যাসিড আর এটা অ্যাসিটেটাইন, বুঝতে পেরেছ? অ্যাসিটেটাইন তো কি রেজোনেন্স হবে না হবে না? এই নাও, এই দেখো রেজোনেন্স করলো। হ্যাঁ, নেগেটিভ চার্জ ছিল কার ওপর? আজও আছে কার ওপর? এটাকে আমরা কিরকম বলি, ইকুইভ্যালেন্ট না নন ইকুইভ্যালেন্ট? ইকুইভ্যালেন্ট
ক্যানোনিক্যাল ফর্ম। হলো, ও রেজোনেন্স করতে পেরেছে, আমি কেন পারবো না, আমি কেন করবো না? এই অ্যাংজাইটি তো রেজোনেন্স করেছে, বুঝেছো? হ্যাঁ হ্যাঁ, এই যে দেখো রেজোনেন্স করেছে। তাহলে রেজোনেন্স করলে কি হলো? CH3 CO মাইনাস, আর এখানে কি লিখবো? ডবল বন্ড H। বলো, নেগেটিভ চার্জ ছিল না, পজিটিভ চার্জ ছিল না, আজকে নেগেটিভও এসছে পজিটিভও এসছে, এটাকে ইকুইভ্যালেন্ট বলবো না নন ইকুইভ্যালেন্ট বলবো? ব্যাস, ঘটি বাটি উল্টে গেল। ওই জন্য বলে কারোর দেখে কিছু করতে যাও না, নিজের বুদ্ধিতে চলো। ও রেজোনেন্স করেছে, করে স্টেবল হয়েছে, আমি রেজোনেন্স করবো, স্টেবল হবো, কি গ্যারেন্টি আছে? এটাকে আমরা কি ফর্ম বলবো? নন ইকুইভ্যালেন্ট ক্যানোনিক্যাল ফর্ম। এটা স্টেবল না আনস্টেবল? এটা লেস স্টেবল, আর এইটা মোর স্টেবল। হয়েছে? বুঝতে পারলে? বলো তো, হুইচ ওয়ান ইজ মোর স্টেবল, অ্যাসিডিক অ্যাসিডেট না অ্যাসিটেট আয়ন? ওইটা কি? কেন? কেন না, ছিল না, মনটা হালকা একটু ডিসপার্সড হয়ে গেছিল। এদিকে তাকাও, অন্য কিছু ভেবো না। নেগেটিভ চার্জ ছিল, আফটার রেজোনেন্সও নেগেটিভ চার্জ আছে। যে জিনিস ছিল যার উপরে ছিল, আজকে সেই জিনিস তার উপরেই আছে। এটাকে আমরা বলি ইকুইভ্যালেন্ট। এর কোনো প্লাস মাইনাস ছিল না, আফটার রেজোনেন্স প্লাস মাইনাস চলে এসছে, এই জন্য এটাকে বলবো নন ইকুইভ্যালেন্ট। এটাকে বলবো লেস স্টেবল, এটাকে বলবো। ঠিক আছে, এবার তুমি বুঝতে পেরেছো। এরকম কখনো হয়? তাহলে তখন অন্য কিছু ফ্যাক্টর দিয়ে ভাববো। লিখেছিস বাবু? হ্যাঁ, এটাই লাস্ট প্রশ্ন আজকের মতো। ওই ডিফারেন্সটা আমি পাঠিয়ে দেবো, ওটা ইন্ডাকটিভ এফেক্ট আর রেজোনেন্সের মধ্যে ডিফারেন্স। এই শুধু আমাকে বলে দে, এই স্ট্রাকচারটা রেজোনেন্স স্টেবিলাইজ না রেজোনেন্স ডিস্টেবিলাইজ? মানে এই স্ট্রাকচারটা রেজোনেন্স করবে না করবে না, আগে সেইটা বল। হ্যাঁ তাই, অক্সিজেন যার বাড়িতে আছে, অক্সিজেন যার বাড়িতে আছে সেই কার্বন কটা বন্ড? একটা তো তুমি দেখছো, আর দুটো হাইড্রোজেন, তিনটে। তাহলে অক্টেট কমপ্লিট না অক্টেট ইনকমপ্লিট? অক্টেট, অক্টেট ইনকমপ্লিট, বুঝেছ? আর অক্সিজেনের তো খুব ভালো বন্ধু কার্বন না। অক্সিজেন কি করলো বলো তো? ইলেকট্রনটা দিয়ে দিল, দিয়ে দিল, দিয়ে কি করলো? কি করলো? নিজে প্লাস চার্জ এলো। আমি 100টা স্টুডেন্টের মধ্যে আমি এই উত্তর পাই, বাবু এই দুটোর মধ্যে স্টেবল কোনটা? বলে স্যার এইটা আনস্টেবল। কেন আনস্টেবল? উত্তর পাই যে পজিটিভ চার্জ মোর ইলেকট্রোনেগেটিভ অ্যাটমের ওপর আছে। বুঝেছ? শোনো একটা কথা, অক্সিজেন মোর ইলেকট্রোনেগেটিভ না লেস ইলেকট্রোনেগেটিভ? বুঝবে ভালো করে দিমাগ দিয়ে। মোর ইলেকট্রোনেগেটিভ। সে ছোটবেলা থেকে ইলেকট্রন দেখে বড় হয়েছে, সে ছোটবেলা থেকে ইলেকট্রন দেখে বড় হয়েছে, তার আজকে কি চার্জ? পজিটিভ চার্জ। তাহলে সেটা স্টেবল না আনস্টেবল? আনস্টেবল। তাহলে স্যার ছেলেটা ভুল কি বলেছিল? ছেলেটা তো বলেছিল এটা আনস্টেবল। মোর ইলেকট্রোনেগেটিভ অ্যাটমের ওপর প্লাস চার্জ দেখার আগে, আনস্টেবল বলার আগে, আগে দেখে নাও সে অক্টেট কমপ্লিট না অক্টেট ইনকমপ্লিট। দেখে নাও আজকে অক্সিজেনে কটা নোন পেয়ার ছিল? দুটো। কটা দিয়েছে? একটা, তবুও তো একটা রয়েছে। দেখে নাও অক্সিজেন কটা বন্ড করেছে, এদিকে কটা? বলো বলো বলো। দুটো। এদিকে কটা? একটা। তিনটে বন্ডে কটা ইলেকট্রন? 6টা। আর একটা লোন পেয়ারে কটা ইলেকট্রন? দুটো। 6 আর 2 8। তার মানে অক্সিজেন অক্টেট কমপ্লিট। অক্সিজেনের মাথায় প্লাস দেখে
অক্টেট কমপ্লিট যদি থাকে তাহলে বলবে স্টেবল, আর অক্সিজেনের মধ্যে প্লাস দেখে যদি অক্টেট ইনকমপ্লিট থাকে তাহলে বলবে আনস্টেবল। ওই রকম লোকজনের মতন বলো না, ওগুলোকে বলে ওরা মোর ইলেকট্রোনেগেটিভ অ্যাটমের ওপর অক্সিজেনের ওপর প্লাস দেখে তুমি আনস্টেবল তখনই বলবে যখন সেই অক্সিজেনটা অক্টেট ইনকমপ্লিট, আর মোর ইলেকট্রোনেগেটিভ অক্সিজেনের ওপর প্লাস দেখে তুমি স্টেবল বলবে কখন, যখন সে অক্টেট কমপ্লিট। বুঝতে পারলে? তাহলে বলো এই ফর্মটা স্টেবল না আনস্টেবল? দুটো ভাবে স্টেবল, নিজে তো স্টেবল হয়েছে, আবার কার্বনকেও দেখো অক্টেট কমপ্লিট করে দিয়েছে। বুঝতে পেরেছ? নিজেও অক্টেট কমপ্লিট, আবার কার্বনকেও। মাথায় ঢুকলো? হ্যাঁ, তাহলে এখানে বোথ অ্যাটম অক্টেট কমপ্লিট। নাও বাবু লিখে নাও। তাহলে কি বললাম বলো? মোর ইলেকট্রোনেগেটিভ অক্সিজেনের মাথায় প্লাস দেখে কখন তুমি আনস্টেবল বলবে, যখন অক্সিজেনটা অক্টেট ইনকমপ্লিট। বুঝলে? এরপর এই জিনিসটা তো মাথায় থাকে, করে নাও।